তৃণমূলের অন্দরে ভাঙনটা কিন্তু একেবারেই শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন শুরুটা হয়েছিল সুখেন্দু শেখর রায়কে দিয়ে। তিনি একের পর এক প্রতিবাদী তার বক্তব্য টুইটারে তিনি প্রকাশ করেছিলেন এবং আরজি করের আন্দোলনে প্রতিবাদের সামিলও তিনি হয়েছিলেন। তার চোখ থেকে ওই নির্যাতিতার কষ্টের কথা ভেবে দু চোখ দিয়ে জলও গড়িয়েছিল। সেটা ছিল প্রথম। তারপরে ইতিমধ্যেই আপনারা সকলে খবর পেয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি একেবারেই কোনো রকমের প্রতিবাদ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি পদত্যাগ করেছেন এবং তার সম্পর্কে আপনাদের অন্য পর্বে বিস্তারিত বলবো। তবে চিঠিতে তিনি যা লিখেছেন তার দুটি লাইন আপনাদের সামনে বলছি। তিনি মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, আমি গত 1 মাস ধরে ধৈর্য ধরে আরজি কর হাসপাতালে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সরব প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক নেত্রী হিসেবে যা যা পদক্ষেপ নিচ্ছেন তাতে তিনি অসন্তুষ্ট এবং তা লিখে তিনি চিঠি দিয়েছেন। আপনাদের মনে থাকতে পারে এই জহর সরকার দুর্নীতি যখন পার্থ চট্টোপাধ্যায়রা গ্রেপ্তার হচ্ছিলেন তখনও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে বাড়ির লোকের কাছে মুখ দেখানো যাচ্ছে না, তারাও বলছে রাজনীতি ছেড়ে বেরিয়ে এসো। তারপরেও আমরা দেখেছিলাম এই জহর সরকার সেগুলোকেও হজম করে আরও একবার তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটন হাতে নিয়ে সমস্ত কিছু ভুলে ঝাঁপিয়ে পড়েছিলেন। এমনকি সন্দেশখালীর ঘটনাটাও পুরো ভাঁওতাবাজি, বিজেপির গটাপ বলে তিনি সেই সময় মন্তব্যও করেছিলেন। তারপরে দেখুন এই আরজি করের কাণ্ড নিয়ে শেষমেশ তিনি আর থাকতে পারলেন না, সম্ভবত বাড়ির চাপে। তার কারণ বাড়ির যে সমস্ত অরাজনৈতিক মানুষ বা মহিলারা রয়েছেন তারা তো আর সহ্য করতে পারবেন না এই অগণতান্ত্রিক প্রশাসনকে। যাদের একটুও বিচার বুদ্ধি রয়েছে, যারা একটুও সৎ মানুষ, এই অগণতান্ত্রিক সরকারকে কেউ সহ্য করতে পারবে না। সেই কারণেই বোধহয় বাড়ির লোকের পরামর্শে, আমি বলতে পারবো না বাড়ির লোকের পরামর্শে কিনা, তিনি হয়তো শেষমেশ অন্তত এই প্রশাসন থেকে বেরিয়ে আসলেন। এটা অত্যন্ত সুখকর খবর। এবং আমার জানা নেই এই সমস্ত পুলিশ আধিকারিকরা তারা যখন নিজেদের বাড়িতে ফিরে যায়, যখন তাদের স্ত্রী কিংবা মেয়ে কিংবা মায়ের মুখ দেখেন, তখন জানি না তাদের লজ্জাবোধ হয় কিনা। যাই হোক, আগামী দিনে এই রোগটা সংক্রামক হয় কিনা এবং আরও অনেক তৃণমূল নেতৃত্বের মধ্যে ছড়িয়ে পড়ে কিনা, যারা এখনো পর্যন্ত কিছুটা স্পাইন রয়েছে, যাদের মধ্যে কিছুটা হলেও সৎ সাহস রয়েছে, যদিও 99%-এর নেই বলেই আমার বিশ্বাস। এই 1% যাদের রয়েছে তারা প্রতিবাদ দেখায় কিনা এটাই আমরা এখন দেখব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদেও টলছেন? তাকে কি সত্যিও এক চুল নড়ানো যাচ্ছে, নাকি তিনি দেখছেন আর হাসছেন, ভাবছেন এইগুলো কন্ট্রোল করা আমার পক্ষে খুব একটা সহজ হবে না? আজকের পর্বে আপনাদের সেই সংক্রান্ত জিনিসই ব্যাখ্যা করব। আসুন একটা ভিডিও দেখাই। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা। বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে। আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখিয়ে আজকের পর্বটা শুরু করলাম, কিন্তু আপনারা কি বুঝতে পারলেন যে এই ভিডিওটার সাথে সাথে একটা কবিতাও আপনাদের সামনে আমি দেখালাম? সেটা কি কবিতা, কার লেখা কবিতা অনেকেই হয়তো ধরতে পেরেছেন, তাও আজকে আপনাদের সামনে বলবো, যেটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অত্যন্ত প্রাসঙ্গিক। কবি শঙ্খ ঘোষ তার একটা কবিতা সবিনয় নিবেদন, সেই কবিতাতে তিনি লিখে গিয়েছিলেন এবং ওই 12-15 লাইনের কবিতাটা একেবারেই তৃণমূল কংগ্রেসের জামানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই প্রস্ফুটিত করে দেবে এই কয়েক লাইনের মাধ্যমে। আপনারা শুনলেন প্রথমে, আরও একবার আপনাদের সামনে সেই কবিতাটা দেখাবো এবং কি ছত্রে ছত্রে কবি বুঝিয়ে গিয়েছেন যে সত্যি কিভাবে
কয়েকটা লাইনের মধ্যে এই প্রশাসনকে বর্ণনা করা যায়। আর এই কবিতা আরজিকর কাণ্ডের অনেক আগে লেখা থাকলেও আপনারা বুঝতে পারবেন যে শঙ্খ ঘোষ প্রবাদ প্রতিম কবি তিনি কতটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন, এই শাসকের চরিত্রটাকে মাপতে পেরেছিলেন। শুনুন 2-4 লাইন কবিতাটা অন্তত শুনুন। কবিতার নাম সবিনয় নিবেদন। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে। আরো একবার লাস্ট 2 লাইন শুনুন। আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে। কি মেলাতে পাচ্ছেন কবি শঙ্খ ঘোষের এই লাইনগুলোর সঙ্গে নিজেদের জীবনটাকে এখন মেলাতে পাচ্ছেন? আমাদের শাসক দল মাত্র 13 বছরে আমাদের জীবনটাকে কিভাবে নরকে পরিণত করেছে সেটা কি আপনারা মেলাতে পারছেন? নাকি শিরদাঁড়াটা এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে এই অত্যাচারটাকেও আপনারা আনন্দ বলে ধরে নিচ্ছেন, এই ধর্ষণটাকেও আপনারা উপভোগ করছেন? জানি না বাঙালি আজকে কি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে কিনা। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের প্রশাসনের ঠিক কোন দিকটা রয়েছে, যে দিকটাতে একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতি করেছেন, যে দিকটাতে আমাদের এই রাজ্য প্রশাসন সত্যি সত্যি আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজটা করেছেন। আপনারা একটু কি চিন্তা করে দেখবেন। আপনি যদি শিক্ষার দিকে তাকান তাহলে দেখতে পাবেন বা দেখতে পেয়েছেন সেখানে কি অবস্থা ছিল। আপনি যদি খাদ্যের দিকে তাকান তাহলে সেখানে দেখতে পাবেন কি দুরবস্থা ছিল। এখন স্বাস্থ্যের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি দুরবস্থায় রয়েছে। সমাজের আর কোন দিক বাকি রয়েছে বলতে পারেন, যে দিকে সমাজকে একেবারেই নরকে নামিয়ে দেওয়া যায়? তাই কি কবি শঙ্খ ঘোষের এই লাইনটা কি আপনারাও মুখে মুখে একটু আওড়াতে পারবেন? আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে। এই যে আরজিকর কাণ্ড নিয়ে এত আন্দোলন চলছে, এই আন্দোলনটা আপনাদের আমি আগেই বলেছি যে মানুষের এত ক্ষোভ শুধুমাত্রই যে আরজিকর নিয়ে এমনটা ভাবলে ভুল হবে। তার কারণ প্রত্যেক দিন যেভাবে ধর্ষণের ঘটনা থেকে শুরু করে একাধিক অত্যাচার অনাচারের খবর আসছে, দীর্ঘ 13 বছর যে অত্যাচার মানুষকে সহ্য করতে হয়েছে, এবং না জানি এখনো হয়তো মুখ্যমন্ত্রী আরো 10-15 বছর শাসন ক্ষমতায় থেকে যেতেই পারেন। আর এরপরে যদি মুখ্যমন্ত্রী থেকে যান তাহলে কি অত্যাচার নেমে আসতে পারে আমাদের বুকে সেটা একটু কল্পনা করে দেখে নেবেন। আমি আপনাদের এখানে একটা বক্তব্য শোনাতে চাই, যেখানে আপনারা মনে করছেন এই যে আরজি করের আন্দোলনের পর নবান্নটা হেলে গিয়েছে, মুখ্যমন্ত্রী টলে গিয়েছে। আমরাও এই ধরনের অনেক বক্তব্য বলেছি, আমাদের অনেক আশা থেকে এই বক্তব্য বলেছি যে এই দুঃশাসন বা এই দুষ্কর্ম করা প্রশাসনের একদিন আমরা শেষ দেখে টানেলের শেষের দিকে আমরা আলো দেখতে পারবো। এই আশা নিয়েই আপনাদের সামনে অনেক তথ্য থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আদতেও কি তাই? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি এক চুল টলানো গেল এই আন্দোলনের ফলে? তিনি কি এক ফোঁটাও বিব্রত হয়েছেন? যা আন্দোলন পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে করছেন, মুখ্যমন্ত্রী কি এতে এক ফোঁটা বিব্রত হয়েছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা আপনারা শুনুন। তার কারণ, তার কথাকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে এই মুহূর্তে যত রাজনৈতিক পশ্চিমবঙ্গে রয়েছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী সব থেকে একজন বড় রাজনৈতিকবিদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে চেনেন। শুভেন্দু অধিকারীর মতো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন এমন রাজনৈতিকবিদ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই যারা বিরোধী দল করে। সেই কারণে শুভেন্দু অধিকারীর এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনজয় করছেন এই আন্দোলনটাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এনজয় করছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। বলেছেন একমাত্র 27 তারিখ নবান্ন অভিযান আন্দোলনে শুধুমাত্র তিনি কেঁপেছেন, আর বাকি এই যে নকশা করা, আলপনা দেওয়া, গান গাওয়া, মুখ্যমন্ত্রী ঘরে বসে এটা এনজয় করছেন। শুনুন, শিহরিত হবেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা শুনলে। দাবি করিনি, আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ
সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে, বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। যিনি ডাইরেক্ট মাইকে, ইলেকট্রনিক চ্যানেল, প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন, কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন, কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান, এই যে উদ্ধত্ত দম্ভের বহিঃপ্রকাশ, তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন, তাই তার দম্ভটা এই জায়গায় গেছে। শুনলেন বন্ধুরা, আমরা সত্যি জানি না যে মুখ্যমন্ত্রী এত আন্দোলনের পর কি সত্যি কোথাও গিয়ে ভয় পেয়েছেন, তার কি কোথাও গিয়ে মনে হয়েছে যে আর বোধহয় প্রশাসনটাকে টিকিয়ে রাখা যাবে না, নাকি শুভেন্দু অধিকারী যিনি সব থেকে বেশি ভালো মুখ্যমন্ত্রীকে চেনেন বিরোধী দলের নেতা হিসাবে এই মুহূর্তে, তিনি যে কথা বলছেন সেটা সত্য যে মুখ্যমন্ত্রী আর আদতে কোনো তাপ উত্তাপই নেই। তার কারণ তিনি জানেন যে আন্দোলনকে কিভাবে থামিয়ে দিতে হয়। তিনি অনেক রিহার্সাল করেছেন, এর আগে একটা আন্দোলন কেউ দানা বাঁধতে দেননি। আপনারা বিভিন্ন ক্ষেত্রে মনে রাখবেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ছাত্রছাত্রীদের যে আন্দোলন, রাতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরতদের একেবারেই ধর্ণা মঞ্চ থেকে কিভাবে তুলে দিয়েছিল আপনাদের মনে রয়েছে কিনা আমি জানি না। সেই আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিলেন রাতারাতি। এছাড়া সব থেকে বড় আন্দোলন হয়েছিল সন্দেশখালীকে কেন্দ্র করে, যখন মনে হয়েছিল এটাই সব থেকে বড় আন্দোলন যা নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের মতো করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক পতন হবে এবং লোকসভার নির্বাচনে মুখ্যমন্ত্রীকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে যে আপনার পাশে আমরা নেই। ফল কিন্তু তা হয়নি। লোকসভার নির্বাচনের রেজাল্ট বেরোতে কার্যত উল্টো ফল আমরা দেখেছিলাম। আগের বারের থেকে অনেক বেশি আসন পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের বেশি ভোটে জিতে রেকর্ড মার্জিন তৈরি করেছিলেন। কাজে শুভেন্দু অধিকারীর যে তথ্যগুলো আপনাদের শোনালাম সেগুলো একেবারেই কাকতালীয়, অন্তত আমি হয়তো বিশ্বাস করতে পারবো না। তার কারণ আমি এটা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে ভোটের বৈতরণী কিভাবে পার করা যায়, এবং মুখ্যমন্ত্রী এটাও জানেন যে নির্বাচনের আগে এমন কোনো লড়াই পশ্চিমবঙ্গের মানুষ করতে পারবে না আমার মতো করে যাতে করে এই গভর্নমেন্টটা হেলে যায়। এই রকম ক্ষমতা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ একত্রিত হলেও করতে পারবে না, যেটা আমি করে দেখিয়েছিলাম সিঙ্গুর নন্দীগ্রামে বুদ্ধদেব বাবুকে হাঁটানোর জন্য। কেন এই কথা আপনাদের সামনে বলছি, এই যে এত আন্দোলন হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন এই আন্দোলনগুলোর এক এক দলের এক এক দাবি। তাদের অধিকাংশই অবশ্যই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কেউ চাইছেন বিনীত গোয়েলের পদত্যাগ, কেউ চাইছেন এই আমলাতন্ত্রের বদল। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন অন্তত রাজনৈতিক দলগুলো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে সেই অর্থে সবাই মিলে এক কণ্ঠে আমরা আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যেতে পারছি না। এমনকি নিদেন পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা সকলেই একমত হতে পারছি না। কেন আরজি করের জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের পাশাপাশি অন্তত স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন না এত কিছু জানার পরেও? আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা তাদেরকে বলতে চাইছি না, তার কারণ সেটা রাজনৈতিক হয়ে যেতে পারে, কিন্তু নিদেন পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা তো অন্তত জুনিয়র ডাক্তাররা চাইতেই পারতেন। তার কারণ এটুকু তো তারা পরিষ্কার, এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে থেকে যদি তারা মনে করেন সন্দীপ ঘোষরা একেবারেই একটা ভিলেন, তাহলে সেই ভিলেনদের যারা জন্ম দিয়েছিলেন, সেই ভিলেনদের যারা লালন পালন করেছিলেন, সেই ভিলেনদের যারা দুর্নীতিগুলো দেখেও চোখে দেখেননি, তাদের পদত্যাগের দাবিতে কেন আমরা একত্রিত হতে পারছি না? কেন এটা বিজেপির স্লোগান হবে? কেন এটা সিপিএম এর স্লোগান হবে? কেন ছাত্রছাত্রীদের স্লোগান হবে না নিদেন পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ? তাই সেই কারণেই বোধহয় শুভেন্দু অধিকারীর ওই তথ্যটা বোধহয় অনেকটাই ঠিক যে মুখ্যমন্ত্রী এই সমস্ত রাস্তায় আলপনা আঁকা, রাস্তায় নকশা আঁকা, উই ওয়ান্ট জাস্টিস এই শব্দবন্ধ শোনা,
এগুলো তিনি এনজয় করছেন, তিনি জানেন যে এইগুলো দিয়ে তাকে টলানো যাবে না। এবং আপনাদের সামনে আমি আরও একটা প্রেডিকশন করতে চাই, এই মুহূর্তেও যদি নির্বাচন হয়, এই মুহূর্তেও যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিতে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তার কারণ আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও তিনি যদি ডায়মন্ড হারবার মডেল অনুসরণ করে 7 লাখ ভোটে জিততে পারেন, গোটা পশ্চিমবঙ্গকেও তিনি ডায়মন্ড হারবার মডেলে পরিণত করে ভোটে জেতাটা তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বড় বিষয় নয়, সেটা আমি বলতে পারি। তবে এটাও আপনাদের সামনে আমি বলতে পারি, এই মুহূর্তেই যদি ভোট হয় আর পুলিশ প্রশাসনের কন্ট্রোলটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না থাকে, সেটাকে যদি কোনোভাবে সরিয়ে রেখে পুলিশকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মতো কাজ করতে যদি আটকানো যায়, তাহলেও আমি জোর গলায় বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পতনটা সেদিনই হয়ে যাবে। কিন্তু খুব ভালোভাবে মুখ্যমন্ত্রী জানেন যে আমাদের আইনের ওই একটিমাত্র প্রভিশন 356 ধারা, এটা বিজেপি শত চেষ্টা করলেও তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ বিজেপি শুধুমাত্রই ওয়েস্ট বেঙ্গলটাকে যদি ফোকাস করে, তাহলে বাকি রাজ্যগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে, তাদেরকে স্বৈরাতান্ত্রিক বলতে শুরু করবে অন্যান্য বিরোধী দলগুলি। কাজেই বিজেপি শুধু পশ্চিমবঙ্গকে পাবো বলে সমস্ত রাজ্যের হাতছাড়া রাজনৈতিকভাবে কোনোভাবেই করতে চাইবে না। তার কারণ আপনারা জানেন ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থান জারি করা নিয়ে এখনো পর্যন্ত কংগ্রেসকে কটূক্তি শুনতে হয়। কাজেই সেই সেম ভুল, একই ভুল বিজেপি কখনোই করে বিরোধী দলকে একটা হাতিয়ার তুলে দেবেন না। তাই মুখ্যমন্ত্রী জানেন পুলিশ প্রশাসন সব সময়ই আমাদের হাতে থাকবে, আর এই পুলিশ প্রশাসন যতদিন আমাদের হাতে থাকবে, আমাদের বিরুদ্ধে যতই গণতান্ত্রিক স্লোগান উঠুক, যতই পদত্যাগের স্লোগান শাউটিং উঠুক, 70% মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাহলেও আমাদের হারাতে পারবে না। তার কারণ পুলিশ প্রশাসন আমাদের হাতে রয়েছে। পুলিশ প্রশাসনকে তাড়িয়ে দিয়ে নির্বাচন করা সম্ভব নয়। আপনারা যতই সেন্ট্রাল ফোর্স আনুন, যত কোম্পানি আপনারা কেন্দ্রীয় বাহিনী আনুন না কেন, নির্বাচনের বৈতরণীটা কিভাবে পার করা যায় সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালোভাবে জানা আছে বলে তিনি এই মুহূর্তে অনেকটাই নিশ্চিন্ত। তাই হয়তো শুভেন্দু অধিকারীর কথাগুলো বোধহয় ঠিক, যে তিনি বাড়িতে বসে এনজয় করছেন কিনা আমি বলতে পারবো না, তবে তিনি হয়তো চিন্তাতে খুব একটা নেই। অর্থাৎ আমার ব্যক্তিগত যেটা অভিমত, আপনি যদি নির্বাচনের মাধ্যমে এই তৃণমূল সরকারের পতন হবে বলে এক্সপেক্ট করেন, আমার বিশ্বাস এই তৃণমূল কংগ্রেসের সরকারকে নির্বাচনের মাধ্যমে হারানো সম্ভব হবে না যতদিন পুলিশ প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। যেভাবে পুলিশ প্রশাসনকে তৃণমূলের ক্যাডার হিসাবে পরিণত করা হয়েছে, ভোটের বৈতরণী পার করার জন্য যা যা কৌশল নেওয়া হয়, তাতে করে কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে অন্তত ভোটের মাধ্যমে হারানো যাবে না বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। যেমনটা আমরা দেখেছিলাম বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে, শেখ হাসিনার সরকারও যেমন কনফিডেন্ট ছিল যে যতবারই ভোট হবে আমরা জিতবো, ভোটের মাধ্যমে আমাদের হারানো সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সঠিকভাবে জানেন ভোটের মাধ্যমে আমাদের হারানো সম্ভব নয়। তাহলে হারানোর উপায় কি? এর উত্তর অন্তত পশ্চিমবাংলার ইতিহাস কোনোদিন দেখেনি। কিন্তু হ্যাঁ, যে নবজাগরণটা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মধ্যে, যে ভয়ের কাজ করছে এই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, একমাত্র সেই শক্তিই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনের একেবারে পদত্যাগ ঘটাতে। তবে সেটা নর্মাল কোনো উপায় হবে না, কোনো হিংসার উপায়ও হবে না, সেটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে এমন কোনো হয়তো পরিস্থিতি সৃষ্টি করতে হবে, আন্দোলনের মাত্রা এমনভাবে নিয়ে যেতে হবে, সঠিক দিকে আন্দোলনটা নিয়ে যেতে হবে। কোথাও বলছি উই ওয়ান্ট জাস্টিস, কোথাও বলছি আজাদি আজাদি, সিপিএম এর মতো করে আজাদি বলছি। এইভাবে যদি আমরা বাইফার্কেট হয়ে যাই, তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনই বেগ দেওয়া যাবে বলে আমি মনে করি না। কোনো হিংসার রাস্তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে বলে আমি মনে করি না, আমি এন্ড্রসও করি না। কিন্তু আন্দোলনকে সংঘবদ্ধ করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আন্দোলনের দাবিটা একটা জায়গাতেই নিয়ে যেতে হবে, এবং যতক্ষণ না সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনটাকে ওই দাবির জন্যই চালাতে হবে। এই পরিস্থিতির যদি সৃষ্টি না হয়, তাহলে আমার মনে হয় এই অপশাসনের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার চাবিকাঠি অন্তত এই মুহূর্তে আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছুটা হয়তো সিবিআই এর ওপর আমরা ভরসা করতে পারি। সিবিআই যদি এমন কোনো তথ্য দিতে পারে যেটা আমরা সকলেই আলোচনা করি, সেই ধরনের তথ্য যদি প্রমাণ সমেত সিবিআই দিতে পারে,
সেক্ষেত্রেও কিন্তু একটা আন্দোলনের রূপরেখা সঠিক দিকে যাওয়ার প্রবণতা থাকবে এবং সেইখান থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের পদত্যাগের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর বাকিটা যেটা আমরা করছি সেটা করাটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি, কিন্তু এটাই যথেষ্ট নয় এটাও আমি আবার বিশ্বাস করি। কি বলবেন আপনারা? লিখে জানাবেন আজকের পর্বে।